Hello viewers, hope all of you are well by the Almighty of God. I am fine today. So today I will discuss the most important topic about college students for first semester, the second coming WBS, which is most important topic for first year, first semester examination. Let's see what is the topic. দেখো দ্য সেকেন্ড কামিং, আগে জানবো যে সেকেন্ড মানেটা কী বোঝাচ্ছে। সেকেন্ড মানে দ্বিতীয়বার বোঝাচ্ছে, আমরা সবাই জানি, তুমি জানো, আমি জানি, সবাই জানি। এবার দেখো কামিং, কামিং মানে কি? এখানে নিশ্চয় কামিং মানে সবাই না আসা একটা, কিন্তু অ্যাকচুয়ালি কামিং মানে কি আসা? এখানে দেখো কামিং এখানে কিছু একটা হিডেন মিনিং করছে না, হিডেন মিনিং আছে, একটা সিক্রেট মিনিং আছে কামিং। হিডেন মিনিং আর সিক্রেট মিনিং একটা ডিসকাস করবো আমরা। যদি ভালো লাগে আমি অবশ্যই বলবো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার চাই, প্রচুর লাইক, প্রচুর শেয়ার, সাবস্ক্রাইব চাই, একে অপরকে শেয়ার করে দাও, স্কিপ না করে দেখো, অনেক কিছু শিখতে পারবে। তাহলে দেখো কামিং মানে কি? হিডেন মিনিং একটা একটা অন্তর্নিহিত মানে আছে, কি বলতে আছে? সেকেন্ড কামিং হয়তো বললো কেন WBS? তার আগে আমরা জানবো যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী, জেনে তারপরে আমরা কবিতায় প্রবেশ করবো বা পোয়েমে প্রবেশ করবো। চলো দেখা যাক ব্যাকগ্রাউন্ডটা কী আছে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা। দেখো সো সিম্পলি, খুব সহজ ভাষায় আমরা বুঝে নেবো যে সেকেন্ড কামিং WBS বা উইলিয়াম বাটলার ইয়ার্সের খুব একটা হৃদয়স্পর্শী বা বিবেকান্ত বা ট্র্যাজেডিপূর্ণ একটা স্যাড ফিল্ম কবিতা, যেটা আমরা পড়েছি, আমরা ক্লাস 12-এ পড়েছিলাম। আর্থার ইম্বটের লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। সেখানে দেখেছিলাম একটা ইয়াং সৈন্য আর নিষ্পাপ শিশুর মতো শুয়ে আছে পাহাড়ের কোনো এক উপত্যকার পাশে। তার মানে কি, তা হাসি ছিল নিষ্পাপ শিশুর মতো। সেরকমই একটা ট্র্যাজেডিপূর্ণ কবিতা এটাই। ওখানে না সৈন্যটা যুদ্ধের শিকার হয়েছিল, আর এখানে এই কবিতাটা প্রকাশ করেছে আফটার ওয়ার্ল্ড ওয়ার 1, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে প্রকাশ করেছে WBS। এবং এই যুদ্ধে কী হয়? যুদ্ধ নিশ্চয় লাভ হয় না, আমাদের সাধারণ মানুষের কী হয়? প্রচণ্ড ক্ষতি হয়, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সে তারপরে সেই সমস্ত ডিসকাস করা আছে। দ্য সেকেন্ড কামিং, দ্যাটস মিন সেকেন্ড কামিং মিনস রিবার্থ ফর সামওয়ান, রিবার্থ, পুনরায় জন্ম, পুনরায় আসা, কিছু একটা হবে, সেটা ডিসকাস করবো। দেখা যাক কী আছে। আগে আমার একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই, তারপরে আমার কবিতা প্রবেশ করবো। দেখো আইরিশ পোয়েট, ভালো কথা, তার WBS কোথাকার পোয়েট? আইরিশ পোয়েট, এটা আমার জানতে হবে। অলদো হি র্যান্ড ইন ব্রিটিশ লিটারেরি সার্কেলস, কিন্তু তা সত্ত্বেও একটা ব্রিটিশ লিটারেরি বা সাহিত্যের মধ্যে একটা অন্তর্ভুক্ত ছিল বা সেরকম প্যাটার্নে তিনি লিখতেন। যাই হোক, ইয়ার্স ইন 1919 সালে দ্য পোয়েম রিভলভস অ্যারাউন্ড দ্য কেওয়াস অ্যান্ড আনসার্টেনিটি অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এ মেজর ট্রান্সফরমেশন অর অ্যাপোক্যালিপটিক ইভেন্ট। আচ্ছা, অ্যাপোক্যালিপটিক ইভেন্ট মানে কি? আমরা একটা হলিউড সিনেমা আছে, দেখবে অ্যাপোক্যালিপটিক একটা মুভি আছে, হলিউডের একটা মুভি আছে। সেখানে সাধারণ মানুষদের, জঙ্গলের মানুষদের কীভাবে নিয়ে তাদেরকে গলা কেটে মারবে, এরকম একটা মুভি আছে। দেখলে খুব ভয়ঙ্কর একটা হরর মুভি বলতে পারো। খুব সুন্দর সিনেমাটা, দেখবে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে। সেরকমই এখানে অ্যাপোক্যালিপটিক ইভেন্ট, আচ্ছা অসম্ভব একটা কোনো কিছু ঘটনা এখানে প্রকাশ করেছে। যে নৃশংস হত্যা, মানুষকে কীভাবে নৃশংস হত্যা করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কবিতাটা প্রকাশ করেছে। খুব সহজ সরল ভাষায় বুঝবে, খুব ভালো লাগবে। তার যুদ্ধ নিয়ে কবিতা, যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলেছে। তারপরে দেখো ইট বেসিক্যালি প্রেডিক্টস দ্যাট, এটা আরও কী বলেছে, যে টাইম ইজ অফ ফর হিউম্যানিটি। এটাও ঠিক, মানুষের সময়টা সংক্ষিপ্ত, কে কখন বাঁচবে কে মারবে সেটা উপরবেলা জানি, আমরা জানি না, তুমি জানো না। তারপরে দেখো অ্যান্ড দ্যাট সিভিলাইজেশন অ্যাজ উই নো ইট ইজ আবার টু বি আন্ডান, এবং যে সভ্যতা, যে পরিবেশের কথা বলা হয়েছে সেটা অসম্পন্ন, সম্পন্ন হতে পারে, না হতে পারে। এবং কি না আফটার ওয়ার্ল্ড আমরা এখন দেখেছি যে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, সেটা দেখেছি। মানে কি যুদ্ধে প্রচণ্ড ক্ষতি হচ্ছে কাদের? সাধারণ মানুষের। এখানে ওই রকম ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধ হয়েছিল, প্রচণ্ড সাধারণ মানুষের ক্ষতি হয়েছিল। সেই সম্পর্কে একটা থিম আর প্রেডিক্ট করেছে যে এই যে ধ্বংস হওয়া মানুষদের, ধ্বংস হওয়া পরিবেশ, ধ্বংস হওয়া পৃথিবীর কীভাবে আবার পুনরায় রিপিট করবে, পুনরায় বিল্ড আপ করবে, আবার ক্রিয়েট করবে, এটা সময় লাগবে, সময়ের ব্যাপার থাকবে। সেই সমস্ত ডিসকাস করা আছে। বা কি মারাত্মক একটা যুদ্ধের পরিস্থিতি, সেই সম্পর্কে নিয়ে ডিসকাস করা হয়েছে। খুব সাধারণ ভাষায় বুঝবে, ভালো লাগবে। এই ব্যাপারে কবিতাটা দেখা যাবে কী আছে। আরও দেখবো, আরও কিছু ফিচার্স আমি ডিসকাস করবো, যেগুলো ফিচার্সগুলো জানলে পরিষ্কার হয়ে যাবে কবিতাটা কী আছে। দেখো স্কিপ না করে দেখো, অনেক কিছু জানতে পারবে। দেখো আর কিছু ফিচার্স জেনে নিই, খুব ভালো লাগবে। যে মাইথোলজিক্যাল বা মিথিক্যাল যে ফিচার্সগুলো হয়, মানে পৌরাণিক যে ব্যাপারগুলো হয়, দেখে নিই। ফাইনাল অ্যান্ড ইটার্নাল জাজমেন্ট, ফাইনাল অ্যান্ড ইটার্নাল জাজমেন্ট বা শেষ পরিণতি যে বিবেচনা বা যে জাস্টিফাই করা হয়, সেটা দেখো কী বলছে, বাই গড অফ দ্য পিপল ইন এভরি নেশন, প্রত্যেকটা জাতিতে, প্রত্যেকটা দেশে, রিজাল্টিং ইন দ্য গ্লোরিফিকেশন অফ সাম অ্যান্ড দ্য পানিশমেন্ট অফ আদার্স। কী বলছে?
যে দেখো যুদ্ধ হলে কেউ কারোর লাভ হয়, কারোর ক্ষতি হয়। কোনো দেশ জয় হলো, তারা একটা গ্লোরিফিকেশন, একটা ডেভেলপমেন্ট ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করলো, সেলিব্রেশন করলো, সেটা বলা হয়। কিন্তু যারা হেরে গেল, লুজার, তারা কী হয়, প্রচণ্ড অর্থনৈতিক ইকোনমিক্যাল প্রবলেম, they lost of many lives, a lots of human lives they have lost for the war which is fatal for every people। দেখো প্রত্যেকটা যুদ্ধ কিন্তু মানুষের জন্য বা দেশের জন্য ক্ষতিকারক। তাহলে দেখো একটা যারা উইনার তারা তো সেলিব্রেশন করছে, যারা লুজার তারা কী হচ্ছে, কষ্ট পাচ্ছে, বিভিন্ন সমস্যা ভুগছে। সে বলছে যে কেউ উন্নত করছে, আবার কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এটা যুদ্ধের ফল, এটা আমরা সবাই জানি। তো এই কবিতা সেগুলো প্রকাশ করেছে। দেখো মাইথোলজিক্যাল ইমেজটা কি বলছে, যে দ্য সেকেন্ড কামিং ইজ দ্য স্প্রিংস লাইক। স্প্রিংস বলতে কি, যার মাথা থাকবে সিংহের মতো, বডি অফ এ লায়ন, শরীর থাকবে লায়নের মতো, বাট হেড অফ এ ম্যান, সারা শরীর থাকবে সিংহের মতো বা লায়নের মতো, কিন্তু মাথা থাকবে মানুষের মতো। তোমরা ক্লাস 6 যারা পড়েছিলে, ওখানে একটা ছিল মাইথোলজিক্যাল স্টোরি, ঈশানকে নিয়ে ঘটনা। সেখানে পিরামিড দেখতে যাবে, মায়ের সাথে যাবে, দেখবে সব কিছু হিস্ট্রিক্যাল ব্যাপার দেখবে। ওখানে স্ফিংসের কথাটা ওখানেও ছিল, 6 একটা টেক্সট আছে, সেখানেও ছিল ঈশানের সাথে জড়িত। ঈশান যখন মাকে জিজ্ঞেস করবে এটা কী, মা বলবে যে শরীরটা সিংহের আর মাথাটা মানুষের। যাই হোক, সেই স্ফিংস টাইপের একটা কথা এখানে বর্ণনা করেছে, এটা মাইথোলজিক্যাল। তেমন কি বলতে চাইছে, তুমি দেখছো একটা, পড়ছো একটা, নিচ্ছ একটা, কিন্তু হচ্ছে কিন্তু অপোজিট, আর একটা কি হয়ে যাচ্ছে। মানে কি, হয়তো সামনে মানুষকে দেখতে পাচ্ছ, কিন্তু ভিতরে অনেক ভয়ঙ্কর কিছু ঘটে গেছে বা ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। আমরা যখন দেখি না যে সামনে কিছু একটা দেখলাম, অন্যরকম দেখলাম, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক ডেভেলপড, অনেক হরর হতে পারে, অনেক ফানি হতে পারে, অনেক কমেডি হতে পারে, কিন্তু অনেক আবার সিরিয়াস হতে পারে। সেই সমস্ত এইসব নিয়ে ডিসকাস করা আছে। চলো দেখা যাক, আমরা জানবো কবিতাটা কী কী ফর্মে গঠিত, কী কী সিম্বল আছে, কত স্ট্যাঞ্জা, কত কী আছে, এই সমস্ত ডিটেলস জানবো। কবিতার কী নোটসগুলো কী জানবো। তার আগে বলবো, যদি ভালো লাগে আমি অবশ্যই লাইক করতে বলবো, শেয়ার করতে বলবো, আমাকে হাইলাইট করো, আমি তোমাদেরকে হাইলাইট করে দেবো, আমি চাই এটা করে দাও। দেখো এবার বলছে কবিতার কিছু ফিচার্স আমরা দেখে নেবো, যেটা জানলে আমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কবিতাটা কী মিন করছে। দেখো ফর্ম স্টাইল কি, 2 স্ট্যাঞ্জাস অফ 8 লাইন্স অ্যান্ড 14 লাইন্স, টোটাল 22 লাইন্স। তাহলে 2টো স্ট্যাঞ্জা, একটা 8 লাইনের আছে আর একটা 14 লাইনের আছে, 14 লাইন্স আছে। তারপর দেখো মিটার কি, মিটার আয়াম্বিক পেন্টামিটার ক্লোজ টু 3 বার্স। মিটার পেন্টামিটার আমি ডিসকাস করছি, আগের ভিডিওতে আমি ডিসকাস করছি কোনটা কীভাবে চিনবো, চাইলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে দেখতে পারো। তারপরে দেখো রাইমিং স্কিমটা কি, নো রাইমিং স্কিম, এখন রাইমিং স্কিম ফলো করেনি, যদিও কাপলেটস রয়েছে। পোয়েটিক ডিভাইস কী কী আছে দেখো, অ্যালিগরি আছে, অ্যালিটারেশন আছে, অ্যালুশন আছে, অ্যাসোনান্স আছে, হাইপারবোল আছে, মিটাফোর অ্যান্ড সিম্বলিজম। আমি অবশ্যই বলবো সিম্বলিজম, যেহেতু যুদ্ধ নিয়ে কবিতা একটা সিম্বল প্রকাশ করছে। সিম্বল অনেক রকম হয়ে থাকে, আমরা অনেক আগে পড়ে ফেস করেছি বা আমরা পড়ায় দেখেছি, বিভিন্ন কবিতা বিভিন্ন সিম্বল বহন করে। যাই হোক, কী থিমসগুলো কী আছে, এখানে অ্যাপোকালিপস আছে, মানে যেটা মারাত্মক যুদ্ধের মানুষের ক্ষতি বা মৃত্যু সেটা। ক্রিশ্চানিটি আছে, ধার্মিক ব্যাপার রয়েছে, মানে প্রে টু গড টু সেভ দেম। প্রফেসি আছে, ভবিষ্যৎবাণী কী আছে, ভায়োলেন্স, ভয়ঙ্কর কিছু একটা রয়েছে, ভয়ঙ্করতা, নৃশংসতা রয়েছে। মিনিং কী বলছে, ডিসক্রাইব দ্য স্টেট অফ ইউরোপ আফটার ওয়ার্ল্ড ওয়ার 1, ইউরোপকে নিয়ে ডিসক্রাইব করা আছে, সেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে। আমার কাছে হিউম্যানিটি ইটসেলফ মাইট বি অন দ্য ব্রিঙ্ক অফ অ্যান অ্যাপোকালিপটিক ফিউচার, তাহলে ভবিষ্যতে কী হবে না হবে, অ্যাপোকালিপটিক মতো হবে, তাদের জীবনটা ডেভেলপ হবে না অ্যাপোকালিপটিক মতো শেষ হয়ে যাবে, সে ডিসকাস করা আছে। কনফ্লিক্ট অ্যান্ড ভায়োলেন্স, তার মধ্যে একটা বিভিন্ন জড়তা, বিড়ম্বনা আছে, বৈপরীত্য আছে, কি যে ভালো কিছু হবে না আগামী ফিউচারে খারাপ কিছু হবে। দেখো তাদের ওয়ার্ল্ড ওয়ার 1 পরে আবার ওয়ার্ল্ড ওয়ার 2 হলো, সেরকমই। তাহলে কনফ্লিক্ট অ্যান্ড ভায়োলেন্স, এর মধ্যে একটা বৈপরীত্য ভাব আছে, আবার একটা ভয়ঙ্কর কিছু হতে হবে। এই যে আবেগ, কি আবেগ, ভয়ঙ্কর, এই ভয়ে ভয়ে থাকা, এটা একটা এই কবিতার মধ্যে ডিসকাস করা আছে। দেখা যাক, আমরা একটু জেনে নেবো ফার্স্ট স্ট্যাঞ্জা কী মিন করছে আর সেকেন্ড স্ট্যাঞ্জা কী মিন করছে, জেনে নেবো, নিলে তারপরে কবিতাটা পড়লে খুব ভালোভাবে বলতে পারবো। দেখা যাক কী আছে। দেখো একটু সামারিটা জেনে নিই, কোনো কিছু পড়ার আগে যদি আমরা সেই সম্পর্কে জানতে পারি তাহলে আমাদের খুব ভালো হয়, তাহলে ভালোভাবে বুঝতে সুবিধা হয়, সেটা ডিসকাস করি। আর অনেক সামারি ডিসকাস করবো, একটু শর্ট বোর্ড, তাই আমি আরও পাট করে লেখাবো। দেখো দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হ্যাড সেকেন্ড দ্য ফাউন্ডেশন অফ নলেজ ফর মেনি and scared from the knowledge of the war to end all wars। দেখো
সবার মধ্যে একটা আতঙ্ক ভাব আছে যে যুদ্ধ শেষ হবে না হবে না, সব যুদ্ধ শেষ হয়ে যাবে, তারপর তো শান্তি আসবে, তারপর তো বর্ষণ হবে, তারপর তো ফাউন্ডেশনটা ঠিক হবে। যুদ্ধ মানে কি, সমস্ত তত্ত্ববিদ সমস্ত কিছু তছনছ হয়ে যায়, সেই ফাউন্ডেশনটাও নষ্ট হয়ে গেছে, ভয় কেঁপে গেছে কি হবে না হবে। তারপর কি বলছে, দে কুড নো লঙ্গার রিকনসাইল দেমসেলভস টু থিঙ্ক বিফোর দ্য ওয়ার। তারা কী করবে, কীভাবে যা স্যাটিসফাইড করবে, কীভাবে সন্তুষ্ট করবে সেটা বুঝতে পারছে না, কী করবে। তা সবাই কিন্তু ভাবছে যে যুদ্ধ হওয়ার আগে ভাবতে হবে, মানে কোনো কাজ করার আগে ভাবতে হবে, দেখতে হবে কী হবে না হবে, ফাইনাল ডিসিশনটা কী হবে সেই সম্পর্কে ডিসকাস করা আছে। আর কি আছে, খ্রিস্টিয়ান ইমেজারি আছে, ধার্মিক ব্যাপার আছে, পুলিং মাচ ইন্সপিরেশন ফ্রম অ্যাপোকালিপটিক রাইটিংস। বলছি বারবার আসছে অ্যাপোকালিপটিক কথা, মানে কি যে নৃশংস মানুষের হত্যা, লক্ষ লক্ষ মানুষের হত্যা করবে, সেই সম্পর্কে লেখা আছে। আমি আবারও বলবো, যদি অ্যাপোকালিপটিক সিনেমাটা দেখো অনেক কিছু বুঝতে পারবে। হলিউড সিনেমা খুব সুন্দর সিনেমা, দেখতে পারো। ইট ইজ অলওয়েজ ব্লাডি অ্যান্ড ম্যাসিভ, মানে প্রচণ্ড রক্ত নদী ধারা বয়ে গেছে, প্রচণ্ড মানুষের হত্যা হয়ে গেছে, খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। এ ভিসিয়াস এক্সপ্লোরেশন দ্যাট সেক্স দ্য ওয়ার্ল্ড অফ ইটস ফাউন্ডেশন, অ্যাজ আই হ্যাভ টোল্ড প্রিভিয়াসলি সাম পয়েন্ট টপিক। নেক্সট, ওপেন্স আপ উইথ দ্য ডিস্টারবেন্স অফ নেচার। দেখো কোনো কিছু শান্তি ভঙ্গ করতে হলে কিছু না কিছু খারাপ করলেই সে শান্তির ভঙ্গ হয়ে যাবে। দেখো এই পৃথিবীর যে পরিবেশ কত সুন্দর, তুমি ভালো আছো আমি ভালো আছি, দেখো অনেক লোক অনেক অসহায় আছে, তাদেরকে দেখার টেক কেয়ার কেউ নেই, আছে নেই কেন, আছে অবশ্যই আছে, কিন্তু যতটা সম্ভব ততটাই লোক চেষ্টা করে। সেরকমই এখানে প্রকৃতির শান্তি বিরাজ করছে, যদি আমরা কোনো কিছু আঘাত করি প্রকৃতির শান্তিটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা কি, উই শুড সেভ দ্য প্লান্ট, উই শুড সেভ দ্য ওয়ার্ল্ড, প্লান্ট মোর ট্রিজ হতে পারে। এবার দেখো এই হলো বেসিক ফিচার, আরও কিছু আছে আমি লেখাচ্ছি, দেখো আর কিছু ফিচার দেখো। The biblical imagery takes over the vision of corrupted nature. এবার দেখো এখানে প্রকৃতির একটা অনেক কিছু নিয়ে বর্ণনা করা আছে, প্রকৃতির পিসটা নষ্ট হয়েছে, তার ডিস্ট্রাকশন হয়েছে। আবার দেখো কনজিউরিং এ পিকচার অফ লায়ন্স বডি, অবশ্যই বডিটা শরীরের লায়ন্স বডি, কিন্তু মাথাটা মানুষের। এখানে অনেক কিছু স্প্রিংস প্রকাশ করেছে, এখানে অনেক কিছু প্রকাশ করেছে, জাস্ট ভেবে দেখো, এটি ইন্টারনাল ভাবও ঠিক পেয়ে যাবে কি বলতে চাইছে। মানে দেখাচ্ছে একটা কিন্তু প্রকাশ করছে আর একটা। যুদ্ধ মানে কি, আমাদের যুদ্ধ মানে ধ্বংস, কিন্তু ধ্বংসটা কি আমরা একবারে কল্পনা করতে পারি না। দেখো যুদ্ধ মানে ধ্বংস মানে কি, প্রচুর কিছু ধ্বংস হয়ে যায়, এমনকি বিশেষ করে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, সেটা আমরা দেখেছি বা শুনেছি বা অনুভব করতে পারি। আমি বললাম সিনেমাটা দেখবে, অ্যাপোকালিপটিক সিনেমা দেখবে, বুঝতে পারবে, রিয়াল জিনিসটা বুঝবে। কি হচ্ছে, ম্যান হ্যাজ টার্ন টু এ অ্যাশ অ্যান্ড ডাস্ট ইন ইটস উইক। মানুষ এখন ধীরে 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 মানে মৃত্যুর মুখে পড়ে গেছে, তাদের অসহায় অবহেলা দুর্বল হয়ে গেছে। কী করবে তারা, কোনো হোপফুল বা হোপনেস কিছু পাচ্ছে না। দে হ্যাভ লস্ট দ্য হোপ, অপটিমিজম আর হোপ ইন ফিউচার, হোয়াট দে ওয়ান্টেড টু ডু আর নট টু ডু, জাস্ট হোপলেস, and there was no one to help them, but they only depend on God, if God might come to help them. So listen, the monster is no longer at the end of a poem. দেখো সব কিছুর একটা শেষ পরিণতি আছে। শেক্সপিয়ার বলেছে না, অল ওয়েন্স দ্যাট এন্ডস ওয়েল, একটা কবিতা লাইন আছে, যার শেষ ভালো তো সব ভালো। অবশ্যই সেটা দেখো, কোনো কিছু যে বিপরীত শক্তি থাকে, ধ্বংস কিছু থাকে, সেটা কিন্তু একসময় থাকে না, একসময় ঠিক শেষ হয়ে যায়। তা সেরকমই যুদ্ধ শেষে কি আসে, উই নো দ্যাট ওয়ার ব্রিংস ডিস্ট্রাকশন, ডিকে, লস্ট অফ লাইফ, লস্ট অফ হোপ অ্যান্ড all of this, but after war man can find, humanity all can find new hope, new optimism, new way, new thinking, new passion, new work, new whatever they wanted to in new passion, new day. দেখো যুদ্ধের পর এই সমস্ত দিনগুলো ফিরে আসে, তাহলে কি, বাট দে হ্যাভ টেক টু টাইম ডিসকাস। এবার দেখবো কবিতার মধ্যে কি আছে। দেখো আমরা ছোট্ট করে একটু কনক্লুশনটা জেনে নিই, কী ব্যাপার, কী ডিসকাস পেলাম বা কী করা উচিত, কী বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না। দেখো WBS দ্য সেকেন্ড কামিং ইজ এ সেমিনাল ওয়ার্ক অফ মডার্নিস্ট লিটারেচার। একটা মডার্ন লিটারেচার, একটা 20th century ওয়ার্ক হুইচ ইজ মোস্ট প্যাশনফুল আর হোপফুল টু অল দ্য রিডার্স। ইট কনসার্নস অ্যাবাউট দ্য ডিসইন্টিগ্রেশন অফ সোসাইটাল স্ট্রাকচার অ্যান্ড দ্য পোটেন্সিয়াল ফর rebirth. That means
maybe God brings there for their peace, hope, new day, new work, new passion, new optimism, new love, new work to do in future of life. হতে পারে rebirth, that's called rebirth in the midst of chaos. When they're scared, there's fear, when the war is running on and they have nothing to wear, they have nowhere to go and they have nowhere to take any shelter. Though vivid imagery, symbolism and allusion, it paints a bleak. দেখো এই সমস্ত দেখো তাহলে ইমাজিনারি কি পাচ্ছি, একটা সিম্বলিজম পাচ্ছি, অ্যালুশনও পাচ্ছি, এই টপিকগুলো এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কি একটা শেষে একটা যুদ্ধ মানে কি একটা মারাত্মক ধ্বংস হয়েছিল, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের যে ফাউন্ডেশন যে ওয়ার্কগুলো সেগুলো কাঁপিয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল, সেই সম্পর্কে এটা জানতে পারলাম না এই দ্য সেকেন্ড কামিং WES থেকে। তাহলে একটা কথা বলবো, যুদ্ধের প্রাককালে মানে যুদ্ধর যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তারপরে যেটা হয়েছিল সেই সম্পর্কে লেখা, বারবার একটা কথা বলে এসছে কবিতার মধ্যে, একটা কথা আমরা পেলাম, অ্যাপোকালিপটিক রাইটিংস, অ্যাপোকালিপটিক ওয়ার। এটা দেখবে খুব সুন্দর সিনেমা লাগবে, যেন মনে তুমি রিয়াল কিছু দেখছো, সত্যি রিয়াল দেখছো। আমি যখন সিনেমাটা দেখেছিলাম মানে আমি ভাবছিলাম রিয়াল হচ্ছে, তারপর না ভাবলাম সত্যি একটা হিস্ট্রিক্যাল একটা সিনেমা, দেখবে খুব সুন্দর লাগবে। এবার ডিসকাস করবো, কবিতাটা পড়ে দেখবো কী কী আছে, ডিসকাস করে দিই, চলো দেখা যাক। তাহলে আমরা এত কিছু জানতে পারলাম ভিডিওতে, এই সেকেন্ড কামিং পোয়েমে কী কী আছে জানতে পারলাম, তার ফিচার্স থেকে শুরু করে তার ব্যাকগ্রাউন্ড শুরু করে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং এন্ডিং পার্ট সব জানতে পারলাম। এবার দেখি কবিতার পরে কী আছে দেখা যাক, চলো দেখো শোনো। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফলকনার। দ্যাটস মিন দেখো এখানে কেউ কিছু বলছে বা কেউ কিছু শুনছে, কার কথা শুনছে না, মানে ফলকনার যে ক্যারেক্টার সেখানে সব কিছু ধ্বংস করে দিয়েছে। তোমার ম্যাকবেথ পড়েছো না শেক্সপিয়ারে? যদি পড়ে থাকো ভালো, না পড়ে থাকলে আবার পড়বে, দেখবে ওখানে যখন ডানকান ইংল্যান্ডের রাজা ছিলেন, তিনি যখন ম্যাকবেথের বাড়িতে আসবে, ম্যাকবেথ সবচেয়ে সাহসী যোদ্ধা ছিল, তার বাড়িতে এসে ম্যাকবেথ তাকে খুন করবে, ঠিক আছে? তাহলে ম্যাকবেথ কিন্তু কারের কথা শুনিনি, এবার কেন খুন করবে তার জন্য বলবো, তাহলে নাটকটা পরিপূর্ণ দেখবে বুঝতে পারবে। তাহলে বলছি, থিংস ফল অ্যাফার দ্য সেন্টার ক্যান নট হোল্ড, mere anarchy is loosed upon the world. That means something destruction in their life which is cannot be refundable, returned in their life, lost everything. Similarly, Macbeth তোমরা পড়েছো দেখবে। The blood dimmed, died is lost and everywhere. যুদ্ধ মানে কি, সব জায়গায় যুদ্ধ হচ্ছে, সব জায়গায় ধ্বংস ধ্বংস ধ্বংস, মানুষের রক্ত নদী বন্যা বয়ে যাচ্ছে, এই সমস্ত নিয়ে লেখা। ব্লাড ডিমড কথাটা এখানে বারবার ফুটে আসছে, যেটার সাথে অ্যাপোকালিপটিক মুভিটা অবশ্যই জড়িত রয়েছে, দেখতে পারো চাইলে। দ্য সিরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন্ড, এই যে একটা সিরেমনি উৎসব, মানে উৎসবের মধ্যে ধ্বংস পরে ধ্বংস, মারা হত্যা করছে তো করছে, অনবরত কন্টিনিউয়াসলি মানুষকে মেরে যাচ্ছে, যুদ্ধ হচ্ছেই তো হচ্ছে। তোমরা জানো, ইতিহাস পড়েছো, সেখানে দেখেছো শুনেছো। দেখো, দ্য বেস্ট ল্যাক অফ অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স, বলছে সমস্ত কিছু যুদ্ধ মানে কি সবথেকে খারাপ পরিস্থিতি হয় যুদ্ধের সময়, যে কোনো জায়গায় যুদ্ধ হবে দেখবে খারাপ পরিস্থিতি হয়ে থাকবে, সেইটাই বলছে। আর ফুল অফ প্যাশনেট ইনস্টেন্সিটি, তাদের মধ্যে একটা আবেগপূর্ণ রয়েছে, প্যাশন রয়েছে, আবেগ কী রয়েছে, গভীরভাবে আবেগ রয়েছে যে কী হচ্ছে না হচ্ছে, এই সমস্ত প্যাশনগুলো অনেকের অপটিমিজম থাকে, সেই সময় ধ্বংস হয়ে যাচ্ছে যুদ্ধের মাধ্যমে, যেটা আমরা জানতে পারলাম। আরও দেখো, surely some revelations is at hand, surely the second coming is at hand. তাহলে কি, after world war when they have lost many lives, a loss of life they have lost, that time they have, when the war becoming or going to be end, that time the people felt someone might come and will rescue them who are helpless, hopeless and shelterless. God might become. তোমরা দেখো 11-এ পড়েছো, মাদার টেরেজা নোবেল লেকচার পড়েছো, বা মাদার টেরেজা সম্পর্কে পড়েছো, 11-এ পড়েছিলে, সেখানে মাদার টেরেজা বারবার বলেছিল যে মানুষকে সেবা করো, মানুষকে সেবা করলে কি ঈশ্বর সেবা করতে পারবে, যেহেতু ঈশ্বর তোমার জন্য সব কিছুই করে দিয়েছে। ওখানে বারবার জেসাসের কথা বলা হয়েছিল, এখানে সেই তারপরে একইভাবে বলছে যে নিশ্চয়ই জেসাস মাইট কাম ইন দেয়ার লাইফ অ্যান্ড রেস্কিউ দেম ফ্রম দিস ভায়োলেন্ট সিচুয়েশন, they might be rescued by the God. The second coming, hardly are those words out when a vast image out of spiritual mundi. Spiritual mundi আমি বললাম
যে এখানে যে স্ফিংসের কথা বলা হয়েছে, বাইরে মানুষের শরীরটা কিসের, সিংহের, মুখটা কিসের, মানুষের মুখ। তার মানে কি নিশ্চয়ই এখানে দেখো যুদ্ধের পরে শান্তি অবশ্যই আসবে, সেটা বারবার বলেছে। তাহলে দেখো শান্তি আনবে এটাকে নিশ্চয়ই কোনো এঞ্জেল নিয়ে আসবে বা প্রফেট নিয়ে আসবে বা কোনো ঈশ্বরের দ্বারা প্রেরিত হবে মানুষের জীবনে, সেই সঙ্গে ডিসকাস করা আছে, খুব সুন্দরভাবে বুঝবে। When a vast image of the space travels any sight, travel my sight somewhere in sands of the desert. দেখো একটা কথা বলি, সমস্যা সব জায়গাতে আসতেই পারে, কোনো জায়গায় সমস্যা হতেই পারে। এখানে সমস্যা কিসে, ওদের যুদ্ধের সমস্যা, না যুদ্ধটা কখন থামবে, কখন তার শান্তি পাবে, এই সমস্ত ডিসকাস করছিল। দ্য থিঙ্কিং অ্যাবাউট আ লট অফ আফটার দ্য ওয়ার্ল্ড। সিমিলারলি তোমরা জানো যে মরুভূমি একটা উষ্ণতম এলাকা, সেখানে যদি যাওয়া হয় একটা অবসর পরিস্থিতি, কি উষ্ণতম পরিস্থিতি সৃষ্টি হবে, থাকার জায়গা অভাব হবে, ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা আর গরমের সময় প্রচণ্ড গরম। এ সেফ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, আমি একটু আগে বলছিলাম যে স্প্রিংসের কথা বলা হয়েছে, সেটা আবার রিপিট করেছে। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, দেখো তাকিয়ে আছে সূর্যের দিকে, ঈশ্বরের দিকে, আকাশের দিকে, যে কে আসবে, কে সাহায্য করবে। অবশ্যই তো কাউকে আসতে হবে, কে সাহায্য করতেই হবে কাউকে না কাউকে। তারা কি একটা করুণ চোখে, করুণ আশা নিয়ে, ভাবনা নিয়ে এক দেশে তাকিয়ে আছে সূর্যের দিকে, সূর্য নির্মম হয়ে আছে, নিশ্চয়ই দে আর প্রেয়িং টু দ্য গড, তারা প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, টু হেল্প দেম, টু হেল্প দেম, টু হেল্প দেম, হেল্প আস, হেল্প আস, হেল্প আস, উই আর হেল্পলেস, উই আর শেল্টারলেস, উই আর হাংরি, দেয়ার ইজ নো ওয়ান টু হেল্প আস, জাস্ট কাম অ্যান্ড হেল্প মি ফ্রম দিস ডিস্ট্রাকশন অফ সিচুয়েশন। মানে কি খারাপ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাদেরকে, আমাদের কেউ নেই বাঁচানোর এখানে, একমাত্র ঈশ্বর ছাড়া। তারপরে ইজ মুভিং ইটস স্লো থাইস while all about it real shadows of the indignant deserts wars, এবং তারপর দেখছি চারিদিকে একটা পরিস্থিতি, এর অনেক কিছু বলা যায়, চারিদিকে একটা পরিস্থিতি, সেখানে হাহাকার, চেঁচামেচি, মানুষের একটা উন্মাদনা, কান্না, সেখানে যুদ্ধ হলে কী হয়, মানুষের ভয় পেয়ে যায় না। আমাদের পাড়ায় পাড়ায় যুদ্ধ হয়, বিভিন্ন জায়গায় দেখে থাকি বা গণ্ডগোল দেখে থাকি, অনেক মানুষ ভয়তে সরে যায়, ভয়ে পালিয়ে যায়, সেরকমই। আর যদি যুদ্ধ হয় তাহলে অনেক ক্ষেত্রে ক্ষতি অবশ্যই হবে, চারিদিকে একটা হাহাকার, হাহাকার, আকাশে বাতাসে বিভিন্ন দূষণ সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে কে তাদের রেস্কিউ করবে, এই সমস্ত নিয়ে প্রচণ্ড যে যুদ্ধর যে মর্মগুলো, সেগুলো ডিসকাস করা আছে এই কবিতার মধ্য দিয়ে। আরেকটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে। যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আরও কোনো টপিক জানতে চাওয়া হয়, বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা সেমিস্টার 1, 2, 3, 4, 7, 8 পর্যন্ত যে কোনো পেপার ইংলিশ রিলেটেড ভিডিও যদি জানতে চাওয়া হয়, অবশ্যই কমেন্ট বক্সে বলবো, লিখে দিতে বা কমেন্ট করতে, আমি অবশ্যই সেগুলো নিয়ে আবার প্রেজেন্ট করবো। আজকে ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ অল।